হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের আজকে সেই বহুল প্রতীক্ষিত এখানে হচ্ছে তোমাদের একটি কবিতা আছে ক্লাস 9 এর স্যাম্পল কোশ্চেনে, সেটা হচ্ছে এ বার্ড অন দা ওয়্যার লিওনার্ড কোহেন। এই ভিডিওটি আমি আপলোড করছি আমার চ্যানেলে 2 মাস আগে। এখানে কিন্তু অলমোস্ট 12,000 মানুষ এই ভিডিওটি দেখেছে। আমার অন্য একটি চ্যানেলে এই কবিতাটির একটি সামারি দিয়েছি, সেটা অলমোস্ট 400 মানুষ দেখে ফেলছে। তো এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলো এটার জন্য যে কোশ্চেন গুলো আছে সেগুলো চাচ্ছিল। তো আমি কেন এই কোশ্চেন গুলো 2 মাস হয়ে গেল আমি দেইনি, আমি নিজেও জানি না আসলে। ঠিক আছে, এর মাঝখানে আমার পিসি নষ্ট ছিল 15 দিনের মতো, সেই কারণে হতে পারে। এবং এর কারণগুলো আমি এখন বুঝতেছি না, কেন এত মানুষের চাহিদা সত্ত্বেও আমি সেই প্রশ্নগুলো দেইনি। এখন তোমাদের পরীক্ষা যেহেতু কাছে চলে আসছে, সেই প্রশ্নগুলো খুব সুন্দর করে তোমাদের এখানে দেওয়ার চেষ্টা করছি। এগুলো জাস্ট পড়ে যাও। এবং আমি জানি এই স্যাম্পল কবিতাটি অনেক পরীক্ষায় আসবে, এবং এটা যদি উপস্থাপন করতে পারো তোমার টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে, ইমপ্রেসড। ঠিক আছে, তো ভিডিওটি দেখো। তো দেখো এখানে কবিতাটি আছে এ বার্ড অন দা ওয়্যার, এটা তোমাদের স্যাম্পল কোশ্চেন লিওনার্ড কোহেন। এই কবিতাটা যাদের বুঝতে অসুবিধা, যেটা এক্সপ্লেন তোমরা এখনো পাও নাই বা কবিতাটি পুরোপুরি বুঝো না, এবং দেন এটার থিম বা সামারি সবগুলো এখানে আছে। আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো সামারির জন্য, আরেকটি চ্যানেল লিঙ্ক আছে। এবং এই চ্যানেলে এই কবিতাটার যে এক্সপ্লেন আছে, আমি এটা এক্সপ্লেন করছি লাইন বাই লাইন। এটা অলমোস্ট 12,000 মানুষ এখানে দেখেছে, অলমোস্ট 12,000 স্টুডেন্ট ক্লাস 9 এর। তো তুমি কেন মিস করবা সেই ভিডিওটা? সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এখানে কি দেওয়া থাকবে, এবং কমেন্ট সেকশনে আমি দেওয়ার চেষ্টা করবো, সেখান থেকে চেক আউট করে নাও এবং ভিডিওটি দেখে নাও। তাহলে তোমার যে প্রশ্ন আছে এই 5টি ইজিলি ক্যাচ করতে পারবে এবং বুঝতে পারবে, অ্যান্সার দিতে পারবে। আমি জানি এটা অনেক স্কুলেই এই প্রশ্নটি হুবহুব রিপিট করবে এবং এই কবিতাটি থাকবে, সে কারণে তোমাদের এগুলো পড়ে যাওয়া উচিত। যেভাবে লিখে দিয়েছি প্রশ্নগুলো জাস্ট পড়ে নেবে এবং মুখস্থ করে নেবে এবং ক্লাসে উপস্থাপন করবে এবং পরীক্ষার খাতা উপস্থাপন করবে। টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে, ইমপ্রেসড। ঠিক আছে, আমি আবার বলতেছি, এটা নিয়ে আমার সামারি আছে কবিতা নিয়ে, তারপর এখানে এক্সপ্লেন আছে লাইন বাই লাইন। দুইটার ভিডিওর লিঙ্ক এখানে কমেন্ট বক্স প্লাস ডেসক্রিপশন বক্সে থাকবে। ওকে, এটা দেখে নিবে তুমি। এখন যে প্রশ্নগুলোর আছে সেগুলোর অ্যান্সারটা দেখে নাও এখান থেকে। এই যে দেখো, ফার্স্ট যে প্রশ্নটা আছে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ মেটাফোর লাইক এ বার্ড অন দ্য ওয়্যার ইন দ্য পোয়েম। এই পোয়েমে যে একটা মেটাফোর আছে সেটা হচ্ছে লাইক এ বার্ড অন দ্য ওয়্যার, মানে একটি পাখি বসে আছে তারের উপরে। এই যে মেটাফোরটা আছে, এটা তোমাকে যে সিগনিফিকেন্স, এর যে গুরুত্ব আছে, তাৎপর্য আছে, অথবা কি বুঝাতে চেয়েছে সেই বিষয়টা তোমাকে এখানে জানতে চেয়েছে। আমি এখন জানি তোমাদের এক্সামের খুব সময় একটি নেই, এই কারণে প্রশ্নগুলো শর্ট করে দিয়েছি। এভাবে একটি অটো তুমি চেঞ্জ করবে না, জাস্ট যদি শিখতে চাও এভাবে শিখবে। এবং এটা লিখলেই এক একটা প্রশ্ন যে 2 মার্ক, এখানে 5টি প্রশ্ন 10 মার্ক, সেগুলো তুমি পাবে বলে আমি আশা করি। দেখো এটা আমি কি অ্যান্সার দিয়েছি, ইট শোস লিমিটেড ফ্রিডম। এই যে লাইক এ বার্ড অন এ ওয়্যার, আমি আবার বলতেছি, যারা কবিতাটা বুঝতেছো না এই লাইনগুলো, তারা এই যে আমার লাইন বাই লাইন এক্সপ্লেনের ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা একটু দেখে নিবা। ঠিক আছে, ইট শোস লিমিটেড ফ্রিডম, এটা কম স্বাধীনতা, বা এখানে স্বাধীনতার একটা লিমিট, সীমাবদ্ধ থাকে। এটা আর কি, একটি পাখি তারের উপরে বসে আছে কিন্তু সে উড়তে পারে না। এটা দিয়ে কবি এটা বোঝাতে চেয়েছে, আমরা অনেক সময় স্বাধীনতা বলি যে আমরা স্বাধীন, কিন্তু আমরা সেই কাজগুলো নির্দিষ্টভাবে করতে পারি না, বা আমাদের নানা পারিবারিক অর্থনৈতিক নানা সমস্যার কারণে আমরা সেখানে আটকে থাকি। আমাদের প্রপার এখানে ফুল ফ্রিডম এখানে আমরা অর্জন করতে পারি না বা কাজে লাগাতে পারি না। যেরকম একটি পাখি একটা তারের উপরে বসা, সেখানে চাইলেই উঠতে পারে কিন্তু সে উঠতেছে না, তারের উপরে বসাই ছিল। ঠিক আছে, এটাই আর কি বুঝাচ্ছে। দ্য বার্ড ওয়ান্টস টু ফ্লাই, এখানে কি পাখিটা উড়তে চায় ফ্রিলি, একদম মুক্তভাবে, বাট ফিলস স্টক, এবং এটা কি অনুভব করে, এটা আটকে আছে সেই তারের সাথে, এরকম একটি ফিলস তার হয়। দ্য পোয়েট ফিলস দ্য সেম ইন লাইফ, এবং কবি এখানে কি আমাদের জীবনে বা লাইফে এই বিষয়টা সেম বা সমপরিমাণে এখানে বুঝাতে চেয়েছে যে আমাদের লাইফেও, যেটা আমি শুরুতে বলেছি, অনেক সময় আমাদের মনে হচ্ছে যে আমরা ফ্রি, কিন্তু আমরা আমাদের ফ্রিলি আমাদের এখানে প্রপার স্বাধীনভাবে সেই কাজগুলো করতে পারি না। পারিবারিক অর্থনৈতিক মানুষের কথা চিন্তা করে, কে ভাববে, নানা কারণে আর কি। তুমি একটু চিন্তা করো, কেন হয় যে তুমি একটা কাজ স্বাধীনভাবে করতে পারো না। তুমি দেখো প্রপারলি স্বাধীন, কিন্তু তুমি কিন্তু সেটা স্বাধীন না। এটা আর কি, লাইক এ বার্ড অন দ্য ওয়্যার, একটা তারের উপরে যে পাখি বসা আছে, এটা তো মেটাফোর, এখানে তোমাকে অবশ্যই এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, এইরকম বিষয়টা এভাবে লিখে দিবে। সেকেন্ড যে প্রশ্নটা আছে দেখো, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্লোর দ্য থিম অফ রিগ্রেট ইন দ্য পোয়েম। রিগ্রেট মানে অনুশোচনা। ঠিক আছে, এখানে এই যে কবি কিভাবে তার অনুশোচনাগুলো এই কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছে। এই কবিতাটা লাইন বাই লাইন এক্সপ্লেনের কথা আমি বারবার বলতেছি, কারণ এখানে আমি বলেছিলাম কবি কিন্তু এখানে মানুষের সাথে যে ব্যবহার দুর্ব্যবহার এবং তাদের কাছে ক্ষমা চাচ্ছে, এবং তার যে প্রিয়তম আছে তার সাথে
যদি কোনো অন্যায় করে সেটা তিনি শুধরিয়ে নেবে। এইভাবে যে কথাগুলো আছে সেগুলো তুমি রিগ্রেট এই যে অনুশোচনা সেগুলো কবিতার মধ্যে পাবে। এটা কিভাবে এক্সপ্লেন করছি আমি দেখো, দ্য পোয়েট এডমিটস এখানে স্বীকার করেছে হিজ মিস্টেক্স তার ভুলগুলো স্বীকার করেছে কবি এখানে, সেইং হি হার্ট আদার্স তিনি অন্যদের কষ্ট দিয়েছে, হার্ট মানে এখানে কষ্ট দেওয়া, he feels sorry and wants to fix them এবং এটার জন্য তিনি এখানে দুঃখ প্রকাশ করেছে and wants to fix them এবং এই বিষয়গুলো তিনি সারিয়ে তোলারও চেষ্টা করছে এবং এটা চাচ্ছে। বুঝতে পারছো, এটা হচ্ছে এক্সপ্লেনটা। দ্য পোয়েট অ্যাডমিটস হিজ মিস্টেক তার ভুলগুলো স্বীকার করেছে, সেইং হি হার্ট আদার্স তিনি এটাও স্বীকার করেছে তিনি অন্যদেরকে কষ্ট দিয়েছেন, হি ফিলস সরি তিনি এখানে দুঃখ প্রকাশ করেছেন and wants to be fix them এবং এগুলো তিনি সংশোধনও করতে চেয়েছিলেন। আবার বলতেছি, যারা বুঝতেছেন এই কথাগুলো তারা কবিতাটার এক্সপ্লেন মাস্ট অলমোস্ট 9-এর 12,000 স্টুডেন্ট দেখছে, তুমি কেন মিস দেখবে? এখানে অবশ্যই ভিডিওটা দেখে আসো। হোয়াট রোল ডাজ দ্য ইমেজারি প্লে ইন দ্য কনভেইং দ্য পোয়েস থিম এখানে পোয়েসের যে থিম আছে কবিতাটা সেভাবে কিভাবে এখানে কি চিত্রময় হিসেবে ফুটিয়ে তুলতে সেটা কি দেখো, এখানে কি আছে দেখো, ইমেজেস লাইক বার্ড এখানে পাখির একটা যে ইমেজ আছে, তারপর অর্ম এখানে পোকা, অ্যান্ড বিস্ট এখানে যে পশু আছে, শোস এখানে দেখায় কি ফিলিংস অফ বিং ট্র্যাপড এখানে আটকে থাকার যে ট্র্যাপড এখানে সেই ফিলিংসগুলো দেখায়, অনুভূতিগুলো দেখায়, হার্ট এখানে যে মানুষকে কষ্ট দিয়েছে সেগুলো দেখায়, অ্যান্ড রিগ্রেটফুল এবং এই অনুশোচনাগুলো দেখায়। এখানে যে ইমেজারিগুলো আছে ঠিক আছে সেগুলো কি দেখায় তোমাকে, এখানে আটকে থাকে মানুষকে কষ্ট দেওয়া এবং যে রিগ্রেটফুল অনুশোচনার বিষয়গুলো আছে সেগুলো। তারপর 4 নম্বর যে প্রশ্নটা আছে, হাউ ডাজ দ্য পোয়েম রিফ্লেক্ট দ্য পোয়েটস পার্সোনাল এক্সপিরিয়েন্স এখানে কিভাবে হাউ ডাজ দ্য পোয়েম রিফ্লেক্ট প্রতিফলিত হয়েছে দ্য পোয়েটস পার্সোনাল এক্সপিরিয়েন্স ওর যে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে সেগুলো কিভাবে এখানে কি প্রতিফলন হয়েছে বা ফুটিয়ে তুলেছে, রিফ্লেক্ট। তারপর দেখো দ্য পোয়েট শেয়ারস হিজ ওন স্ট্রাগল এখানে পোয়েট কি করেছে তার নিজস্ব যে স্ট্রাগল আছে সেগুলো শেয়ার করেছে, রিগ্রেট তার অনুশোচনা শেয়ার করেছে, অ্যান্ড মিস্টেক এবং তার ভুলগুলো শেয়ার করেছে, মেকিং দ্য পোয়েম পার্সোনাল এভাবে এখানে কি করছে ওর যে পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো আছে স্ট্রাগল, ওর যে সংগ্রাম আছে, রিগ্রেট আছে, ওর যে এখানে মিস্টেক আছে সেগুলোর মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছে। তারপর সর্বশেষ যে প্রশ্নটা, হাউ ডাজ দ্য পোয়েম রিফ্লেক্ট অন দ্য নেচার অন হিউম্যান রিলেশনশিপ ঠিক আছে এখানে নেচার যে হিউম্যান রিলেশনশিপের একটা সম্পর্ক আছে সেটা তিনি কিভাবে এখানে ফুটিয়ে তুলেছে, ইট শোস রিলেশনশিপ আর হার্ট এখানে দেখা যাচ্ছে সম্পর্ক হচ্ছে কি এখানে কঠোর, পিপল হার্ট আদার সামটাইমস মাঝে মাঝে কি এখানে অন্যকে কষ্ট দিতে পারে, হার্ট করতে পারে, বাট রিগ্রেট অ্যান্ড ফরগিভনেস ঠিক আছে এখানে অনুশোচনা এবং মানুষের যে ক্ষমা আছে ফরগিভনেস আছে ক্যান হেল দেম এবং এগুলোকে সারিয়ে তুলতে পারে। ঠিক আছে, রিলেশনশিপের মধ্যে হার্ট থাকবে, কষ্ট থাকবে, বাট এখানে এক একজনকে হার্ট করতে পারে, কষ্ট দিতে পারে, বাট এখানে রিগ্রেট যেগুলো আছে অনুশোচনা অ্যান্ড ফরগিভনেস ক্যান হেল্প দেম এগুলো তাদের কি সারিয়ে তুলতে পারে। এই ফার্স্টই প্রশ্ন এইভাবে লিখতে পারলে আমি মনে করি এখানে 10 মার্ক কি ক্যারি করতে পারবে। এবং লাস্ট টাইম বলতেছি এখানে যে লাইন বাই লাইন এক্সপ্লেন এবং সামারি বা থিম দুটি ভিডিও লিংক কমেন্ট বক্স প্লাস ডিসক্রিপশন বক্স চেক আউট করো এবং দেখে নাও। থ্যাংক ইউ অল। তারপর দেখো এখানে বি নাম্বারে কি আছে, রিড দ্য পোয়েম অ্যাগেন এখানে কবিতাটা আবার পড়ো, অ্যান্ড আইডেন্টিফাই 3 মেটাফোর্স 3টা মেটাফোর আইডেন্টিফাই করো এবং 2 সিমিলিস এবং 2টা সিমিলি আইডেন্টিফাই করো ইউজড ইন দিন পোয়েম এই কবিতায় যেটা ব্যবহার হয়েছে, দেন এক্সপ্লেন দ্য পারপোজ অফ ইউজেস এবং পরবর্তী তোমাকে কি করতে হবে ব্যাখ্যা করতে হবে তাদের উদ্দেশ্যে কেন এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, দ্য এক্সপ্লেন পারপোজ অফ দেয়ার ইউজেস তাদের ব্যবহারের যে পারপোজ আছে উদ্দেশ্য আছে সেটা আর কি। ফার্স্টে মেটাফোরগুলো দেখো, এ অর্ম অন এ হুক একটি পোকা যে হুকের মধ্যে আটকে থাকে সেটা এখানে কি একটা মেটাফোর হিসেবে বসেছে। দেখো দিস শোস এটা আমাদের কি দেখায়, বিং ট্র্যাপড এখানে আটকে থাকা ঠিক আছে, অর ইন পেইন এবং যে এখানে হুকের মধ্যে আটকে থাকলে একটা পোকা কিন্তু কষ্ট পায় এই বিষয়টাও এবং পেইন এটাও বোঝায়, লাইক দ্য পোয়েট ফিলস ইন লাইফ এবং এটা হচ্ছে কবিতা এবং আমাদের লাইফের সাথে এটা মেটাফোর হিসেবে তুলনা করছে। ঠিক আছে, মেটাফোর কিন্তু এখানে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে এখানে তুলনা করে যেখানে কি থাকে না অ্যাস থাকে না লাইক থাকে না, অ্যাস এবং লাইক থাকলে সেটা সিমিলি এবং এগুলো কি যদি না থাকে সেটা হচ্ছে মেটাফোর। ঠিক আছে, এটা দিয়ে আমাদের জীবনের যে ট্র্যাপটা আমরা যে আটকে থাকি মাঝে মাঝে এবং আমরা যে পেইন এখানে কষ্টগুলো পাই সেগুলোই তিনি কবিতার জীবনের সাথে এখানে বুঝাতে চেয়েছে। 2 নম্বর যে মেটাফোর আছে, এ বিস্ট উইথ ইজ হর্ন বিস্ট মানে এখানে পশু, উইথ ইজ হর্ন তার যে হর্ন আছে শিং আছে সেটার মাধ্যমে কি বোঝাতে চাইছে দেখো, দিস শোস এটা দেখায় হাউ দ্য পোয়েট হার্ট আদার্স অন্যদেরকে কষ্ট দিয়েছে, যেরকম একটি পশু তাদের শিং দিয়ে মানুষকে অথবা অন্যান্য পশুকে যে হিট করে বা এখানে হার্ট করে আঘাত করে
এখানে যে মানে শিং দিয়ে যে আঘাত করে সেগুলো আর কি বোঝাচ্ছে। দিস শোস এটা দেখায় হাউ দ্য পোয়েট হার্ট আদার্স, অন্যদেরকে হার্ট করে, জাস্ট লাইক এ বিস্ট উইথ মাইট হার্ম সামন, যেটা একটা পশু মানুষকে করতে পারে সেভাবে কি এই তুলনাটা এখানে দিয়েছে, এখানে মেটাফোর হিসেবে ব্যবহার করেছে। এবং থার্ড যে মেটাফোর আছে এ বেবি স্টিল বোর্ন, দিস শোস এটা দেখায় ডিপ স্যাডনেস, একদম গভীর দুঃখ, অ্যান্ড ফেইলিওর ইন লাইফ, এবং জীবনের ব্যর্থতা দেখায়। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের কি মেটাফোরগুলো তিনটে যেভাবে আছে সেভাবেই পরীক্ষায় অ্যান্সারটা লিখে দিবে। তারপর টু সিমিলিস, এখানে দুইটা সিমিলি আছে দেখো, লাইক এ বার্ড অন দ্য ওয়্যার, যেটা লাইক থাকবে এবং এস থাকবে সিমিলির ক্ষেত্রে। এটা কি বোঝাচ্ছে লাইক এ বার্ড অন দ্য ওয়্যার, সেটা হচ্ছে দিস শোস দ্য পোয়েটস লিমিটেড ফ্রিডম অ্যান্ড স্ট্রাগলস, যেটা আমি আগেই বলছি যে প্রশ্নের মধ্যে এটা দেখায় পোয়েটের যে লিমিটেড ফ্রিডম আছে, এখানে স্বাধীনতার একটা সীমা থাকে, অ্যান্ড স্ট্রাগলস সেটা আর কি। লাইক এ ড্রাঙ্ক ইন এ মিডনাইট খোয়ার, এটা হচ্ছে লাইক এ ড্রাঙ্ক ইন এ মিডনাইট খোয়ার মানে হচ্ছে ওই যে ড্রাঙ্ক এখানে মাতাল, একটা মিডনাইট খোয়ার গানের দলের মধ্যে তিনি আছে কিন্তু তিনি তাদের মধ্যে নাই, তিনি মাতাল হয়ে গেছে এরকম একটি। ঠিক আছে, যারা এগুলো বুঝতেছো না আবার কবিতাটা দেখে আসো। দিস শোস এটা দেখায় দ্য পোয়েট ট্রাইং টু ফিট, এখানে তিনি ফিট থাকতে চাইছেন, তাদের সাথে মিলে থাকতে চাইছেন, বাট ফিলিং আউট অফ প্লেস, কিন্তু তিনি আউট অফ প্লেস এই ফিলটা তিনি করেছেন যে তিনি তাদের মধ্যে নেই, এরকম একটি বিষয়। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের সিমিলি এবং মেটাফোর যে আইডেন্টিফাই আছে সেটা কিন্তু হয়ে যাবে। দেন 3 নাম্বার মানে সি নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে রিড দ্য পোয়েম অ্যাগেন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস। এই বিষয়টা আমি আমার এই ভিডিওটিতে এটা ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সামারি বা থিম যেটা আছে সেটা যে দিয়েছি সেটা লিখে দিলে এখানে সেই নাম্বারটা তুমি পাবে। এখানে তোমার যে এক্সপ্রেস আছে সেটা আমি সামারি বা ফিলিংস হিসেবে বা এখানে থিম হিসেবে লিখে দিয়েছি, সেটা লিংক কমেন্ট বক্সে থাকবে, সেই ভিডিওটা দেখে আসো, তাহলেই এই সি নাম্বারটা কভার হয়ে যাবে। এখন আমি 1 নাম্বার এবং এ নাম্বার এবং বি নাম্বার তো দিলে আমি, ঠিক আছে, তাহলে এটা শেষ।